পরিষ্কার বলি, সজাগ থাকতে হবে। রাষ্ট্র পরিবর্তন হয়েছে, এখন রাষ্ট্র আমরা মেরামত করতেছি, পুনর্গঠন করতেছি। আমাদের টার্গেট হচ্ছে এ রাষ্ট্রে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা। পাহারাদারি আপনারা করবেন। যদি কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থাকে কেউ দুলিশ্বাত করতে চায়, নস্যাৎ করতে চায়, তার বিরুদ্ধে প্রয়োজনে সকল মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে নেমে আসতে হবে। সজাগ থাকবেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার নাম শুনেছেন? বিশাল এরিয়া, বিশাল বিল্ডিং। এখন দারুল হাদিস, যেখানে হাদিসের দর্স দেয়, এমন এক বিল্ডিং বানাইছে, আমার মনে হয় কোনো দেশের পার্লামেন্টের মতো হবে। অথচ শুরু হয়েছে আনার বৃক্ষের নিচে, মসজিদের 7টা মসজিদের বারান্দায়। এখনো সেই পুরনো মসজিদটা আছে, তবে আনার গাছটা নাই। ওই সেই মসজিদ আছে, বারান্দাও আছে। মসজিদের বারান্দায় ছোট্ট একটা জায়গায় শুরু হওয়া মাদ্রাসা আজকে দারুল উলুম দেওবন্দ। আমার সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি খুব তাড়াহুড়া করেছি, এই জন্য একটু রাগারাগিও করেছি যে সময় তো কুলাবে না, তোমার রাস্তাঘাট। এরপরে ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা আমার উপরে একটু অতিরিক্ত অধিকার খাটায়, মনে করে জামাই। আরে ঠিক আছে, সময় তো আর তোমাদের জামাই না, সময় তো আর তোমাদের কথা শুনবে না। আমাকে কোথাও আটকে রাখলে অন্যরা বঞ্চিত হবে, সময় তো গড়িয়ে যাবে। এই জন্য মাঝে মধ্যে আমি নারাজ হই ইন্তেজামের উপরে। গতানুগতিক ভাবলে হবে না, এখন নতুন করে ভাবতে হবে, পরিকল্পনা রাখতে হবে। কাজের সুদূর প্রসারী প্রভাব, সুদূর প্রসারী রেজাল্ট কি আসে, এটা নিয়ে সতর্ক থাকতে হবে। খামখেয়ালি করে কাজ করলে এখন আর হবে না। এক তো তথ্য প্রযুক্তির যুগ, দ্বিতীয় এখন দুনিয়ার গতি বেড়েছে। হজ করতে যাবেন, আগে আসা যাওয়ায় 6 মাস শেষ। এখন কেউ চাইলে 2 থেকে 3 দিনে হজ করে চলে আসতে পারে। ওমরা করতে যাবেন, তাতেও আগে লম্বা সময় লাগতো, এখন কেউ চাইলে 24 ঘন্টার মধ্যে ওমরা করে চলে আসতে পারবে। দুনিয়ার গতি বেড়েছে। এই গতির সঙ্গে যারা দ্বীনের খেদমত করে, যারা মাদ্রাসা চালায়, যারা মসজিদ চালায়, তাদেরও গতি বাড়াতে হবে। আর না হলে গতির সঙ্গে টিকতে না পারলে আপনার সামনে অগ্রসর হয়ে একদল বস্তুবাদী, দুনিয়াদার, ক্ষমতা লোভী, স্বার্থান্বেষী আপনি থেকে অগ্রসর হয়ে আপনার যে অধিকার তা নষ্ট করবে এবং সে অতিরিক্ত আদায় করবার চেষ্টা করবে। সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আলেম ছাত্র সমাজ যদি সচেতন না হয়, তারা সমাজের নেতৃত্ব হারাবে। রাজনৈতিক নেতৃত্ব তো আমরা হারিয়েছি অনেক আগেই। 100 বছর হয়ে গেছে, মুসলমানরা এখন আর পৃথিবীকে নেতৃত্ব দিতে পারছে না। বলবেন কে বলেছে? নানা দেশে তো মুসলিম শাসকরা আছে, আরে তারা নেতা হিসেবে নয়, পশ্চিমাদের গোলাম হিসেবে। এই যে মুসলিম রাষ্ট্রে মুসলিম নামদারি শাসকরা শাসন কার্যক্রম পরিচালনা করতেছে, আপনাদের মনে হবে বাহ, উনি প্রধানমন্ত্রী, উনি প্রেসিডেন্ট। আসলে খবর নিয়ে দেখবেন এক একটা পশ্চিমাদের গোলামি করা ছাড়া ক্ষমতায় থাকতে পারে না। 100 বছর হয়েছে আমরা রাজনৈতিক ক্ষমতা হারিয়েছি। নামদারি কিছু মুসলমান কিছু রাষ্ট্রের নেতৃত্ব দিলেও সেই রাষ্ট্রগুলোতে মূলত পশ্চিমারাই তাদের শাসন প্রতিষ্ঠা করে। পশ্চিমারাই ওই নামদারি শাসকদের দিয়ে জনগণকে নিয়ন্ত্রণ করে। এমনকি কোন দেশের জনগণ কি খাবে, কি পড়বে, কোথায় থাকবে, কি চিন্তা করবে, এটাও পশ্চিমারা ঠিক করে দেয়। আমি জানি না যুবকদের বুঝাতে পারছে কিনা। বলে ওদের কে বলেছে? আমি তো আমার পছন্দের পোশাক পরি। মিথ্যে কথা, তুমি তোমার পছন্দের পোশাক পরতে পারো না।
বলে এই যে হুজুর শার্ট প্যান্ট পরতেছি আমার পছন্দ মতো, আরে না, এটা পশ্চিমারা ঠিক করে দিয়েছে। তারা এই পোশাককে এতটা হাইলাইট করেছে, এই পোশাক অ্যাড এবং বিজ্ঞাপন দিয়া এতটা জনপ্রিয় করে তুলেছে, তোমার অজান্তেই পশ্চিমাদের পছন্দ তোমার পছন্দ হয়ে গেছে। এটা প্রকৃতপক্ষে তোমার পছন্দ নয়। তুমি জানো না যে পশ্চিমাদের ষড়যন্ত্রের কারণে তাদের কালচার, তাদের পোশাক তোমার পছন্দের হয়ে যাচ্ছে। আপনি আমাদের দেশে নানান পানীয় আছে, 7 আপ, পেপসি আছে না নাই? যেই দেশে স্বচ্ছ ডাবের পানি, আল্লাহু আকবার, স্বাস্থ্যসম্মত পানি 50 টাকা 100 টাকায় পান করা যায়, সে দেশে কালার করা রঙের পানি মানুষ 50-100 টাকা দিয়ে কেন কিনে? কেন যুবকরা কিনে? যুবকের সামনে এই রঙিন পানিটাকে মডেল দিয়ে, নায়ক দিয়ে, খেলোয়াড় দিয়ে এত বিজ্ঞাপন দিয়েছে, যুবকরা মনে করতেছে এটা না খাইলে আমার জীবনটাই বৃথা। তোমার পানীয় তারা ঠিক করে দিচ্ছে, তুমি জানো না। আজকে নানা রকমের KFC টাইপের নানা ফাস্ট ফুড আমাদের যুবকরা খায়। আরে ঘরে বানানো ডাইলের বড়া খাইও, তাতেও ভিটামিন আছে। জমিন থেকে কচু শাক কিনে, পাট শাক কিনে খেও, তাতেও তোমার অনেক উপকার হবে। এই যে পশ্চিমারা বিজ্ঞাপন দিয়ে নানা ফাস্ট ফুড তোমার কাছে জনপ্রিয় করেছে, এর মানে তোমার খাবারের মেনু, খাবারের তালিকা ওরা তৈরি করে দিয়েছে। আমাদের যুবকরা আজকাল এগুলো বুঝে না, কিভাবে বাণিজ্যিক নানা বিজ্ঞাপন দিয়ে আমার মুসলমানের যুবকের চয়েস তারা পরিবর্তন করে দিয়েছে। অনেক যুবকরা এখানে আছে, আমার কথাগুলো একটু চিন্তা করো, একটু চিন্তা করো আমার কথাগুলো। তোমার রাজনীতি তারা নিয়ন্ত্রণ করে তোমার মুখে তাদের স্লোগান দিয়ে দিচ্ছে। তুমি এখন হিন্দুত্ববাদীদের মতো স্লোগান দিতেছ, অমুকের জয়, কথা ঠিক না ঠিক? আবার কি অমুকের সৈনিক। আরে অমুকের সৈনিক হলে কি হবে? তোমার নেতা তো কবরে গিয়ে হাড্ডি মাংস পর্যন্ত একাকার হয়ে গেছে, কথা ঠিক না ঠিক? তো তুমি সেই নেতার নামে স্লোগান দিলে তোমার কি ফায়দা হবে? তোমার মুখের ভাষা পশ্চিমারা ঠিক করে দিচ্ছে। কি থ্যাংক ইউ বলো, ভেরি গুড বলো, ওয়েলকাম বলো, আর তুমি হাসি খুশি এগুলো বলতেছো। তুমি বলবা না হুজুর আমি তো এগুলো স্বেচ্ছায় বলতেছি, মিথ্যে কথা। তুমি মুসলমান যুবক কখনো স্বেচ্ছায় বলছো না। তারা তাদের কালচার এমনভাবে প্রতিষ্ঠিত করেছে, তুমি তোমার অজান্তেই তাদের ভাষায় কথা বলতেছো। তুমি তোমার অজান্তেই গ্রেটিং ফেটিং যা করছো তাদের শব্দ দ্বারা করছো। এটাকে বলা হয় গ্লোবালাইজেশন। ওরা চেয়েছে গোটা পৃথিবীটাকে এক রঙে রঙিন করবে, অর্থাৎ ওরা যেই ভাষায় কথা বলে পৃথিবী সেই ভাষায় কথা বলবে। ওরা যা পছন্দ করবে পৃথিবীর মানুষ তাই পছন্দ করবে, যদি না করে তো কমন কিছু গালি দিবে। গালি কি? মৌলবাদী। আমার দেশের তাদের কিছু, আমার দেশে তাদের কিছু এজেন্ট আছে, দোকানদারি করে শোরুম নিয়ে খুলে বসে আছে, ভদ্র ভাষায় মুসলমানদের গালি দেয়। কি? ব্যাকডেটেড, ব্যাকডেটেড, পশ্চাৎপদ, করা প্রগতিশীল না। ওরা প্রগতিশীল, আমরা নাকি প্রগতিশীল না। এই ধরনের গালাগালি করে যুবকদেরকে সমাজে সংকীর্ণ করে ফেলছে। যুবক মনে করতেছে আমি পশ্চিমা নীতি মানতেছি তো আমি মডার্ন, আমি আলট্রা মডার্ন, আর সুন্নত মানতেছি, কুর্তা পরতেছি, টুপি পরতেছি, আমি আধুনিক হতে পারলাম না। এটাই তোমার পোশাক, তোমার খাবার দাবার ওরা তোমার জন্য পছন্দ করে দিচ্ছে। আজকে যুবকরা চিন্তা করে না, যতই তুমি ওদের পছন্দ মতো চলবা তোমার গলায় দাসত্বের জিনজির ততই টাইট হতে থাকবে, মজবুত হতে থাকবে। একটা সময় তুমি এই গোলামের জিনজির ছিন্ন করে বের হতে পারবে না, তখন ওরা তোমার বাণিজ্যিক স্বার্থে তোমাকে ব্যবহার করবে। যেমন আফ্রিকার অনেক দেশ এখন এমন হয়ে গেছে। 90-এর দশকে বাংলাদেশে এনজিওরা আর্সেনিক মুক্ত বাংলাদেশ গড়বার জন্য কিছু ফর্মুলা নিয়ে এসেছিল। এ কথায় প্রবেশ করলে তো অনেক লম্বা কথা বলা লাগবে। একটা সময় বাংলাদেশটা এমন ছিল
পশ্চিমারা কোনো মেডিসিন আবিষ্কার করলে বাঙালিদের উপরে পরীক্ষা নিরীক্ষা করত। কেউ খেয়ে মারা যাইতো, কেউ খেয়ে ফুলে যাইতো, কেউ খেয়ে কি হয়ে যেত, নানাভাবে ক্ষতিগ্রস্ত হতো। এখন তারা আফ্রিকায় তারা নানা রকমের মেডিসিন পরীক্ষা করে মানুষের উপরে। আফ্রিকার লোকজন কতটা তাদের গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে গেছে। আর যাই হোক, এই মাহফিলগুলো এই জন্য দরকার, ইসলামের একটা নিজস্ব সংস্কৃতি আছে, ইসলামের নিজস্ব পোশাক আছে, ইসলামের নিজস্ব ভাষা আছে, ইসলামের খাবার তালিকা আছে। এটা হালাল, ওটা হারাম, এই পোশাক পরা যাবে, ওই পোশাক পরা যাবে না, এই ভাষায় কথা বলতে হবে, ওই ভাষায় কথা বলা যাবে না, এই ধরনের অনুষ্ঠান করা যাবে, ওই ধরনের অনুষ্ঠান করা যাবে না, সুস্থ কালচার সংস্কৃতি লালন করা যাবে, অশ্লীলতা বেহায়াপনা এগুলো করা যাবে না। যতক্ষণ আমাদের যুবকরা এটা না বুঝবে, আমি তো প্রায় বলি, তুমি রাষ্ট্র হেফাজত করবা, রাষ্ট্রকে কি করে হেফাজত করবা? বলবে যে সেনাবাহিনী দিয়ে আমি রাষ্ট্রকে হেফাজত করব। দেখো, রাষ্ট্র হেফাজত করবার দুটা মাধ্যম, এর একটা হচ্ছে সেনাবাহিনী। তবে কোন রাষ্ট্রের সেনাবাহিনী বিজেপি যদি বর্ডার হেফাজত করে, এরপরেও আরেকটা দিক থেকে যায় যে সে পরাধীন হয়ে যাবে, এবং সেটা মারাত্মক। কেউ বুঝলাম না, বুঝেন নাই, গত ফেসিবাদীদের আমলে এমন হয়েছে। কি হয়েছে? নর্তকী এসছে ভারত থেকে নাচবে, এই জায়গায় বিষয় কথা কয় ওয়াজে লাগাই দিব, কিন্তু মেজাজটা একটু গরম হয়ে গেছে আজকে, ঠান্ডা করতেই পারতেছে না। আর যাই হোক, শ্বশুরবাড়ি এলাকার মানুষ, বেশি মেজাজও দেখানো যায় না, আর টুকটাক না দেখাইলে আবার জামাইয়ের কদর থাকে না। আরে কথা ঠিক না? ঠিক পরে জামাইরি নিয়ে পাট খেতে বাইন্দা দিব, বলে আইসেন খায়া যান। আল্লাহ মাফ করুক, ব্রাহ্মণদের মানুষদেরকে আমি অনেক মহব্বত করি, এই জন্য উল্টাপাল্টা করলে মাছটা বেশি গরম হয়। আমি ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র আবুল আমাদের নিয়ে স্বপ্ন দেখি, ওরা আমার উল্টা পথে টানে, তাহলে স্বপ্ন দেখবো কেন? বাদ দিই, আমি আমার এলাকায় চলে যাই। আমি ব্রাহ্মণবাড়িয়ার যুবক মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে আল্লাহর কসম স্বপ্ন দেখি। আমি মনে করি ব্রাহ্মণবাড়িয়ার আলেম ছাত্ররা এমনভাবে তৈরি হবে, এক সময় তারা গোটা বাংলাদেশে ইসলাম প্রচার করবে এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে। আর তোমরা ছাত্ররা আবার উল্টা দিকে টানো, মাহফিলে টানো, এদিকে সেদিকে টানো, অনেক কথা। আমি অনেক যুবক এখানে আসছে, দেখো তোমাদের বলি, রাষ্ট্র হেফাজত করতে হয় বাহিনী দিয়া, বিজেপি, বর্ডার গার্ড, সেনাবাহিনী লাগে, দরকার। কিন্তু আরেকটা জিনিস আরো বেশি দরকার, কেউ যেন বুঝলাম না। আমি একটা এক্সাম্পল দিই। বাংলাদেশের এক মন্ত্রী ইন্ডিয়া থেকে নর্তকী আসছে নাচতে, মন্ত্রী গিয়া চেয়ার পায় নাই, নিচেই বসে গেছে। তার মর্যাদা দেখেন, নর্তকীর নাচ দেখতে গিয়া ফ্লোরে বসে গেছে। আমাদের যুবকদের ভেতরে, যুবতীদের ভেতরে ভারতের নাটক ফাটক দেখে দেওয়ানা আশেক হয়ে গেছে অনেক আছে। স্বামীর সংসার ছাড়তে পারবে, কিন্তু নাটক দেখা ছাড়বে না, আছে না নাই? আমাদের যুবকদের কথা কি বলবো। একদিন ঈদের দিন আমি মসজিদ থেকে বের হয়ে দেখি সব একই রকমের পাঞ্জাবি পরে দাঁড়ায় আছে। ভাবলাম এবার তো যুবকরা বড় পরিবর্তন হয়েছে, সুন্দর পাঞ্জাবি পরছে। কিরে ঘটনা কি? এবার ঈদে তোদের একই রকমের লেবাস খুব সুন্দর লাগতেছে। কেউ হুজুর জানেন না, সুন্দর তো লাগবে, আমরা সবাই দেবদাস। দেবদাসের পোশাক। বিজিবি, বর্ডার গার্ড, বর্ডার হেফাজত করেছে। বুঝবার চেষ্টা করেন। কিন্তু পার্শ্ববর্তী দেশের সংস্কৃতি আমার দেশের যুবক যুবতী সকলকে গ্রাস করেছে। ফলে কি হবে? বর্ডার হেফাজত হবে, দেশটাই থাকবে না। চিন্তা ভাবনায়, মন মস্তিষ্কে যখন আমার যুবকরা সেই দেশের কালচারে অভ্যস্ত হবে, কাল সে কি বলবে? বর্ডার দরকার নাই, ওদের সাথে মিলে মিশে যাই, অন্তত ওদের নায়ক নায়িকাদেরকে তো দেখতে পারবো। ইসলামের নিজস্ব কালচার কেন দেওয়া হয়েছে?
কোন জাতি যদি তার সংস্কৃতি হেফাজত করতে না পারে, বিজেপি আর্মি মিলেও সেই দেশের বর্ডার সুরক্ষা দেয় বটে, তবে সে দেশের মানুষগুলো মনে মস্তিষ্কে ওই দেশের গোলাম এবং তাবেদারে পরিণত হয়ে যায়। বড় হুজুর বুঝে আসে না। ইউরোপ নানা দেশে এখন বর্ডার উঠে গেছে, খেয়াল করবেন। তাদের নিজস্ব সেনাবাহিনীও আছে, বর্ডার গার্ডও আছে, কিন্তু এখন আর ওরা বর্ডারের প্রয়োজন মনে করতেছে না। কেন? তাদের সংস্কৃতি কাছাকাছি। আমি আলেমদের বলি, একটু দেখো, চিন্তা করো, ইউরোপের নানা দেশ এখন বর্ডার কেন তুলে দিয়েছে? তাদের সংস্কৃতিগুলো কাছাকাছি হয়ে গেছে। এখন মানুষ মনে করে বর্ডার কেন থাকবে, আমরা তো একই রকমের মানুষ। সব কাফের বেঈমান আর নাস্তিক হয়ে একসঙ্গে চলতেছে। তুমি তো মুসলমান, তুমি তো কখনো পত্তলিক কাফের বেঈমানদের সঙ্গে তোমার না সম্পর্ক করতে পারবে, তুমি না তাদের সঙ্গে উঠা বসা করতে পারবে, তুমি না তাদেরকে ঠিক মতো তোমার ঘরে কিংবা তুমি না তার ঘরে যেতে পারবে। সাংস্কৃতিক দেয়াল তো তোমার থাকতেই হবে, না হলে ঈমান হেফাজত করতে পারবে না। আজকাল বড় দুর্ভাগ্য আমাদের নিজস্ব সংস্কৃতি, যেটা যদি বলো বাঙালি সংস্কৃতি সেটাই মানো। বাংলাদেশের জাতীয় পোশাক কি বলেন? বাংলাদেশের জাতীয় পোশাক কি? পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, পায়জামাও আছে। আর এক ধরনের কুলাঙ্গার শাহবাগে বসছিল, টুপিদারি পাঞ্জাবি পরে রাজাকার বানায়। শুধু জাতীয় গীত সঙ্গীতটাই তারা চিনছে, জাতীয় পোশাক আছে এটা তাদের ভাল লাগে না। আবার এটা পরিবর্তনও করতে পারবে না, তাহলে জোতা পিটা করে দেশের মানুষ ওদের মাথার চামড়া তুলে ফেলবে। কিন্তু এটা বেশি একটা বলে না জাতীয় পোশাক কি জিনিস। জাতীয় হলেই যদি গীত গাওয়া লাগে, সঙ্গীত গাওয়া লাগে, তো তোরা জাতীয় পোশাক পরস না কেন? তোরা তো রাজাকার, তোরা আমাকে রাজাকার বলিস কেন? যাই হোক, এ ব্রাহ্মণবাড়িয়ার জনগণ অনেক ইসলাম বুঝে, দিন বুঝে। অনেক যুবকরা তোমরা এখানে এসছো, মুসলমানদের নিজস্ব একটা শক্তি আছে, কালচার আছে, ভাষা আছে। এমন যেন না হয় যে পশ্চিমারা তোমার মুখের ভাষা বদলে দেয়, বলবে আসসালামু আলাইকুম, এখন কি করে পশ্চিমা ভাষা শিখে ওয়েলকাম ওয়েলকাম। আরে কথা ঠিক না বে ঠিক? আমরা কিন্তু বুঝতেছি না যে আমাদের অজান্তেই আমাদের ভাষা তারা পরিবর্তন করে দিচ্ছে, আমাদের পোশাক তারা পরিবর্তন করে দিচ্ছে। হাতে পায়ে ধরে বলি, যদি স্বকীয়তা রক্ষা করতে না পারো, পশ্চিমারা তোমাদের বরণ করে দিবে, কোনোদিন নয়, কোনোদিন নয়, কোনোদিন নয়, তারা তোমাদের গোলাম বানাবে। আমি কুড়িগ্রাম প্রোগ্রামে গিয়েছিলাম, গত পলাতক সরকারের আমলে কুড়িগ্রামে ছিটমহল ভাগাভাগি হয়েছে। ছিটমহল মানে ভাগাভাগি কেমনে হয়েছে? দুই দেশের বর্ডারে কিছু মহল্লা, কিছু গ্রাম ছিল এমন, যারা এই দেশেরও না ওই দেশেরও না, বা নো ম্যানস ল্যান্ড যেটা বলি আমরা। ডিসপুট আছে, ঝগড়াঝাটি আছে, এমন কিছু জায়গায় কিছু লোকজন বসবাস করে। এখন তাদের নিরাপত্তা নাই, তারা কোনো দেশেরই নাগরিকত্ব পায় না। গত সরকার আর ভারতের মোদী সরকার চিন্তা করলো যে ওদের একটা সুবিধা বা নাগরিকত্ব দিতে হবে, ভাগাভাগি করলো। কেমনে? যারা ইন্ডিয়া যেতে চাও ইন্ডিয়া হয়ে যাবা, আর যারা বাংলাদেশে থাকতে চাও বাংলাদেশের, এইভাবে একটা সীমানা ভাগ করে দিল। আমি যাওয়ার পরে ছিটমহলে যারা বাংলাদেশে থাকে ওদের জিজ্ঞেস করলাম, তোমরা ভালো আছো না ওরা ভালো আছে? আমরা যারা বাংলাদেশে এসেছি আমরা ভালো আছি, তারা ভালো নাই। আমি বলি কেন ভালো নাই? এত বড় দেশ, সব সস্তা। আমি বেনাপোল দিয়ে একবার ভারত সফরে গেছি, ঠিক বর্ডারের এই পাশে। আনার কত রে ভাই? 200 টাকা কেজি। বর্ডারের ওই পাশে কত রে? 60 টাকা কেজি। আমি বললাম তোমরা ভারতে যুক্ত হয়েছে, সস্তায় সব কিছু খাবে, ভালো নাই কেন? কজর ভালো নাই এই জন্যে ওরা তো আমাদেরকে ভারতের সাথে সংযুক্ত করেছে, কিন্তু আমাদের নাগরিকত্ব বা নাগরিকত্বের অধিকার দেয় নাই। আমি প্রায় বলি এটা, কাফের বেঈমান যদি মনে করো তাদের গোলামি পরিণত হয়ে তুমি ভালো থাকবে, কোনোদিন নয়। ব্রিটেনে কদিন আগে এমন হয়েছে, বাংলাদেশের খেলোয়াড়
তার বউ নিয়ে গেছে হোটেলে খেতে, তার বউকে পর্যন্ত আক্রমণ করেছে, এসিড নিক্ষেপ করার চেষ্টা করেছে। সেই দেশেও মুসলমানরা আছে তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে, আর বাংলাদেশে মুসলিম কান্ট্রিতে অমুসলিমরা থাকে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে। কথা ঠিক না বেঠিক? আমরা তো তাদেরকে মর্যাদা দেই, কিন্তু তারা আমাদেরকে মর্যাদা দেয় না। যতই তাদেরকে আপন মনে করে নাও, তোমাদের আপন মনে করবে না। হ্যাঁ, যদি কাফের বেঈমানদের কই যায় বসে ধর্ম যদি পরিবর্তন করে ফেলে, তখন আবার তোমার একটা বিশেষ মর্যাদা তারা দেবে। ধর্ম পরিবর্তন না করলে তোমাকে তারা বিশেষ, এটা কোরআনে কারিমের কথা, আমি লম্বা কথা বলবো না, আগেই বলেছি। মাশাআল্লাহ লোকজন আসতেছেন, আলোচকও আসতেছেন, লম্বা আলোচনা করবে। আপনারা তো আবার আপনজনই। যেহেতু বিবারিয়াতে অনেক মাহফিলে আমি আসি, আমি চেষ্টা করি সবাইকে যাতে সন্তুষ্ট রেখে আসলে 2-4টা মাহফিলে অংশগ্রহণ করতে পারি। এছাড়া বিবারিয়ার সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা জামিয়া ইউনুসিয়া, মাঝখানের এই জেলবন্দির 3 বছর 4 বছর ছাড়া এর আগে আমি প্রতিবারই আসছি। এবার আলহামদুলিল্লাহ জামিয়া ইউনুসিয়ার প্রোগ্রামে আপনাদের সঙ্গে দেখা হবে। এরপরে মাওলানা সাজিদুর রহমান সাহেব, ওনার দারুল আরকামে, উনিও আবার প্রোগ্রাম করবেন। অন্য জায়গার 2-3টা প্রোগ্রাম বাদ দিয়ে এই প্রোগ্রামগুলোতে আসতে হইতেছে। দেখা তো আপনাদের সাথে হয়েই যাবে। আজকে লম্বা কথা আমি বলবো না, আলোচনা করব না। তবে আমি যেটুকু বলেছি, আমি যুবকদের বলি, দেখো তুমি পছন্দ করো ইসলাম যা পছন্দ করেছে, না হয় পশ্চিমারা জোর করে তোমাকে এমন কিছু পছন্দ করাই দিবে, তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবা। এই জন্য আমরা জীবনের সর্বাবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। হাত তুলে ওয়াদা করি, একটাই আদর্শ, একটাই ফর্মুলা, তাহলে দুনিয়ার সব ষড়যন্ত্র থেকে বাঁচতে পারবো। দেখবো যেটা রসুলুল্লাহর সুন্নাহ কিনা। কথা ঠিক না বেঠিক? এই সুন্নাহর উপকারিতা বুঝে আসুক আর না আসুক, যদি আমরা এটা বিশুদ্ধভাবে এই প্রমাণ আমাদের কাছে আসে যে এটা রসুলুল্লাহর সুন্নাহ, মানব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ, মানব তো ইনশাআল্লাহ। হাত আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনারা বসবেন, কেউ যাবেন না, মাত্র লোকজন আসতেছে। অনেক বড় বড় বিদগ্ধ আলোচক আছে এখানে, আলোচনা করবেন এবং এই মাদ্রাসায় সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আমাকে বলছিল যে মাদ্রাসাটা অক্ফ জায়গায়, ওনাদের নূর মুস্তফা আসছে, অক্ফ জায়গা না, কতটুকু জায়গা আছে? আলহামদুলিল্লাহ বলেন। খুব সুন্দর, সম্ভবত নদীর পাড়ে না? এটাই নদী? ও এটা নদী। তো শুধু 10% জায়গা আসলে কম হয়ে যায়। এই গ্রামে কি আরো মাদ্রাসা আছে? আরো আছে, এই গ্রামে আর নাই। তো এই গ্রামে বাচ্চা কাচ্চা অন্তত 1000-2000 আছে না? আছে না নাই? ওদের জন্য প্রতিষ্ঠান দরকার আছে না নাই? আচ্ছা বলেন দেখি, নিজের বাড়িটা বেশি সুন্দর দরকার না মাদ্রাসাটা বেশি সুন্দর দরকার? বাড়িটা বেশি প্রয়োজন বাচ্চাদের জন্য না মাদ্রাসা বেশি প্রয়োজন? অনেক বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠায়, একেবারে বকরির বাচ্চার মতো টেনে টেনে নিয়ে যায়, মাদ্রাসায় পড়তে চায় না। কেন? তার কাছে ঘরটা ভালো লাগে, ঘরে এই আছে সেই আছে। একটা সন্তান যদি ঘরে থাকে কোনোদিন মানুষ হবে? সন্তান যাতে মাদ্রাসায় গেলে হাসি খুশি থাকতে পারে, মাদ্রাসার বাথরুম থেকে বারান্দা, মাঠ সব ঠিক করবেন। সন্তান ঘরে রাখলে কোনোদিন মানুষ হবে না, কোনোদিন মানুষ হবে না। এই জন্য এই মাদ্রাসার পেছনে খাটবেন। মাওলানা নূরে মুস্তফা, নূরে মুস্তফাই তো এই গ্রামের সন্তানই তো, উলচাপাড়ার সন্তান, আপনাদেরই সন্তান। এই মাদ্রাসাতে মেহনত করতেছে। আগে নুরানি মক্তব খুব সুন্দর করবেন, যাতে এলাকার প্রত্যেকটা বাচ্চা বিশুদ্ধভাবে কোরআনে কারিম পড়তে পারে। নুরানি শিক্ষা আমি প্রায় বলি, দেখেন 3 বছর নুরানি মক্তবে পড়লে 3টা গ্যারান্টি। কয়টা গ্যারান্টি? কয়টা? 1, কোরআনে কারিম বিশুদ্ধ করে পড়বে, কোনো সন্দেহ নাই। এবং আদিয়ায়ে মাসতুনা, সুন্নত দোয়া সমূহ, এবং 5 পর্যন্ত বাংলা ইংরেজি এত সুন্দর করে সে পড়তে পারবে, স্কুলের এসএসসি ছেলেরাও পড়তে পারবে না। 2, নুরানি মক্তবে পাঠাবেন, কোনোদিন মাদকাসক্ত হবে না, ইয়াবা গাঞ্জা খাবে না। কারণ শয়তান মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে ইয়াবা গাঞ্জা খাইতে বলে না,
আরেকদিন কেন বলেন আমি বলবো, আজকে বলতে পারবো না। 3, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান থাকবে, নাস্তিক হবে না, আপনাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাবে না। অন্তত নুরানি মক্তবটা মজবুত করেন যাতে প্রত্যেকটা, এরপরে আপনি ক্লাস 5-6-এ ভর্তি করে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আমার ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এই জন্য এই মাদ্রাসাগুলো হেফাজত করবেন তো ইনশাআল্লাহ। আজকে নানাভাবে নানা গোষ্ঠী এই মাদ্রাসাগুলো নিয়ে ষড়যন্ত্র করতেছে, আপনাদের কিন্তু খবর নাই। কেন জানেন? তারা দেখে কত প্রকল্প হাতে নিলাম, পাঠ্যপুস্তক ফ্রি, দুপুরে খাবার ফ্রি, বিশাল বিশাল বিল্ডিং বানালাম, এত কিছু করলাম, কিন্তু শিক্ষার্থী কমতেছে। চিটাগংয়ের এক মন্ত্রী স্কুল পরিদর্শনে গিয়ে বলে, আরে 80 লক্ষ 70 লক্ষ টাকা দিয়ে স্কুল বানালাম, ছাত্র ছাত্রী নাই। আর নুরানি মক্তবে বেড়া নাই, চাল নাই, ছাত্র জায়গা দেওয়া যায় না। পরিষ্কার বলি, সজাগ থাকতে হবে। রাষ্ট্র পরিবর্তন হয়েছে, এখন রাষ্ট্র আমরা মেরামত করতেছি, পুনর্গঠন করতেছি। আমাদের টার্গেট হচ্ছে এ রাষ্ট্রে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা। পাহারাদারি আপনারা করবেন। যদি কোরআন সুন্নাহর শিক্ষা ব্যবস্থাকে কেউ দুলিশ্বাত করতে চায়, নস্যাৎ করতে চায়, তার বিরুদ্ধে প্রয়োজনে সকল মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ময়দানে নেমে আসতে হবে। সজাগ থাকবেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে দেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বারাকাতুহুম